আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত। দুটো ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত রাস্তার এক কোণা দিয়ে হেঁটে যাচ্ছে আরিফ। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে এসেছে বেশ অনেকক্ষণ হলো। গোটা ঢাকা শহরের আনাচে কানাচে আবরার আদ্রিতার বিয়ের কথা শোনা যাচ্ছে। আরিফ হাসে একটু, মনে পড়ে আদ্রিতার ছোটবেলার ঘটনা। কত সুন্দর পরিবার ছিল তাদের। বর্ষা জান প্রাণ দিয়ে ভালোবাসত তাকে। আরিফের মনে আছে ইমার সঙ্গে প্রথম প্রথম সম্পর্ক শুরু হলো। তখন বর্ষা অতিরিক্ত কল করে বলে ফোন বন্ধ রাখত। বাসায় আসার পরে কোনো প্রশ্ন করতো না বর্ষা, বরং পাওয়ার ব্যাংক কিনে দিত। বাসা থেকে বের হওয়ার সময় ফোন চার্জ দিয়ে দিত। তার ধারণা চার্জ না থাকায় ফোন বন্ধ হয়ে যায়। সেই সরল মেয়েটিকে ঠকিয়েছিল আরিফ। বর্ষা যেদিন মারা গেল সেই দিন আরিফের হাত ধরে শেষবার বলেছিল, তোমাকে ঘৃণা করার আগে আমার মৃত্যু হোক। আল্লাহ শুনে নিল বর্ষার কথা, মৃত্যুই উপহার দিল তাকে। আরিফের চোখ দুটো ভিজে ওঠে পুরনো কথা ভাবতে ভাবতে। সে বিড়বিড় করে বলে ওঠে, মানুষকে ঠকিয়ে মানুষ কখনো ভালো থাকতে পারে না। তোমাকে ঠকিয়ে আমিও ভালো থাকতে পারিনি বর্ষা। সব ছিল আমার, তবুও দিন শেষে অদ্ভুত এক যন্ত্রণা ঘুমোতে দিত না। আমি বেইমানি না করলে আজকে আমাদের সুন্দর একটা সংসার থাকতো। তুমি আমি মিলে আমাদের ছোট্ট পরিটাকে বড় করতে পারতাম। আমার জন্য কিচ্ছু হলো না। তোমাদের দুটো জীবন আমি নষ্ট করে দিয়েছি। আমি আমার পরিটাকে। বাকিটা শেষ করতে পারে না আরিফ। তার আগে কোথা থেকে একটা চলন্ত বাস এসে ধাক্কা মেরে দেয় তাকে। সুযোগ বুঝে দুটো বাচ্চাকে দূরে ঠেলে দিয়েছিলেন তিনি। হয়তো নিজেকেও বাঁচাতে পারতেন, কিন্তু আর ইচ্ছে করল না। মুহূর্তের মধ্যেই তার নিথর দেহখানা পিচঢালা রাস্তায় গড়িয়ে পড়ে। রক্তে চারিপাশ লাল হয়ে যায়। আশেপাশের মানুষজন ছুটে আসে। বাচ্চা দুটো হাউমাউ করে কাঁদে বাবার হাত ধরে। হয়তো তারা বুঝে গিয়েছে আজ থেকে তারা এতিম হয়ে গেল। আরিফ রক্তাক্ত হাত দ্বারা বাচ্চা দুটোর মাথায় হাত বুলিয়ে দেয়। শেষবারের মতোই ক্লান্ত ঠোঁট নাড়িয়ে বলে, আমায় ক্ষমা করে দিও। আমি পারলাম না তোমাদেরকেও সুন্দর একটা জীবন দিতে। এই পৃথিবীর সব থেকে ব্যর্থ বাবা আমি, যে তিনটা সন্তানকে দুনিয়াতে এনে দুঃখের যন্ত্রণা উপভোগ করলো। বিয়ের কার্যক্রম শেষ। আবরার চাইছে এখনই মা আদ্রিতা আর 4 বন্ধুকে নিয়ে সুইজারল্যান্ড ব্যাক করতে, কিন্তু আদ্রিতা আর সিয়াম বেঁকে বসেছে। আজকে তারা কিছুতেই যাবে না। দুজন দুজনের দিকে তাকিয়ে কিছু ইশারা করে চলেছে অনবরত। চতুর আবরার ঠিকই বুঝতে পারে কোনো একটা ঘাপলা আছে। আমানও একটু একটু আজ করতে পেরেছে। ইভান এবং আহাত ছাদে বাসর সাজাচ্ছে। তাদের দুজনের বক্তব্য, আবরার তাসনিন ডিফারেন্ট, তার বাসরটাও ডিফারেন্ট হওয়া উচিত। রুমে তো সবাই বাসর করে, আবরার না হয় ছাদেই করলো। সুন্দর একখানা খাট, চারিপাশে সাদা পর্দা দিয়ে ছোট ঘর বানানো। মাথার উপর বিশাল আকাশ, সেখানে জল জল করছে হাজারখানা তারা, আর তাদের সঙ্গ দিচ্ছে থালার মতো বিশাল চাঁদ। গোটা ছাদখানা কালো এবং লাল গোলাপ দ্বারা ডেকোরেশন করা হয়েছে। একটু বেশি সুন্দর দেখাচ্ছে যেন। আদ্রিতা এসব দেখে খুব খুশি। তবে খুশি নয় আবরার। ইতিমধ্যে চোখ মুখ কুঁচকে কয়েকবার বলে ফেলেছে, হোয়াট দ্য ফাক। এই মুহূর্তে আদ্রিতা সাদা রঙের একখানা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং জুয়েলারি। সিয়াম বড্ড চিন্তিত। সে ছোট ছোট নয়নে আদ্রিতার দিকে তাকিয়ে আছে। এই তো খানিকক্ষণ আগে আবরার এবং আদ্রিতার বিয়ের কার্যক্রম শেষ হলো। তখন আদ্রিতা সিয়ামকে একটা নির্জন জায়গায় নিয়ে বলল, সিয়াম ভাই, বিয়ে করবেন? বিয়ে পাগল সিয়াম কোনো দিক চিন্তাভাবনা না করেই ফট করে বলে ওঠে, বিয়ে করার জন্যই তো বেঁচে আছি, না হলে কবে মরে যেতাম। ঠিক আছে, তাহলে আমার প্ল্যানিং শুনুন। আজকে রাতে আপনার এবং ইশারার বিয়ে দেব। কিন্তু কিভাবে? সুযোগ বুঝে আপনি ইশারাকে নিয়ে একটা কক্ষে ঢুকে পড়বেন। আমি গিয়ে বাইরে থেকে দরজা লক করে দেব। আপনি একটুখানি ভয় দেখাবেন ইশারাকে, যাতে ইশারা চিৎকার টিৎকার করে। তারপর আমি মানুষ জড়ো করব। ব্যাস হয়ে গেল, বাকিটা তারাই করে নেবে। সিয়ামের চোখ দুটো বড় বড় হয়ে যায়। বিয়ে করা এত সহজ? একটা মেয়েকে ধরে নিয়ে একটু ভয় দেখালেই বিয়ে দিয়ে দেয়? বাংলাদেশ, তুমি জিন্দাবাদ। ওহে আমার জন্মভূমি, তুমি বড্ড ভালো। আমার আধার মাখা জীবনটাকে তুমি করে দিলে আলো। পাবো একটা সুন্দরী বউ, রাতেই হবে বাসর। বাংলাদেশ তোমাকে নিয়ে জমিয়ে দেব আমি কবিতার আসর। এমন মুহূর্তেও সিয়ামের কবিতা আবৃত্তি শুনে বিরক্ত হলো আদ্রিতা। ধমকের স্বরে বলে, পারবেন কি?
সিয়াম নিজের কলার ঠিক করে বলে, অবশ্যই পারবো, এটা কোনো ব্যাপার হলো? তখনই আবরার এবং আমান চলে আসে সেখানে। আবরার কপাল কুঁচকে বলে, কি প্ল্যানিং করছিস তোরা? চমকে ওঠে দুজনই। সিয়াম ক্যাবলামার্কা হাসি দিয়ে বলে, প্ল্যানিং আবার কি? হোয়াট ইজ প্ল্যানিং? এটা খায় না মাথা দেয়? আমি তো কোনোদিনও খেলাম না। এমা, আমাকে 2 টাকার প্ল্যানিং কিনে দিও তো। বিরক্ত হয় বোধহয় আবরার। চোখ মুখ কুচকে বলে, আমাদের ব্যাক করতে হবে সিয়াম, সব কিছু রেডি কর। আদ্রিতা আর সিয়াম একসঙ্গে বলে ওঠে, আমরা আজকে কিছুতেই যাব না, কোনো মতেই যাব না, জোর করলেও যাব না, আমরা এক কথার মানুষ। তারপর থেকে কোনো মতেই রাজি করানো যায়নি 2 বলদকে। শেষ মুহূর্তে আতিয়া আবরারকে বুঝিয়ে বলে, ছেড়ে দে আব্বা, আমরা কালকেই যাব। মায়ের কথা মেনে নেয় আবরার। এখন রাত 12টা বেজে 8 মিনিট। আবরার ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করে চলেছে। আমান, ইভান, আহাদ পাশে বসে অনবরত বলে চলেছে, ভাই, রাত কিন্তু চলে যাচ্ছে, বাসর করবি কখন? ফুলগুলো তোদের জন্য অপেক্ষা করছে। আহাদের কথার জবাবে আবরার বলে, ডোন্ট ডিস্টার্ব, ইম্পর্টেন্ট কাজ করছি। আমান গালে হাত দিয়ে বলে, বাসরের থেকে ইম্পর্টেন্ট কাজ আছে? বাই দ্য ওয়ে, সিয়াম কই? আবরারের হাত থেমে যায়। সত্যি তো, সিয়াম কই? তোরা ওই বলদকে খোঁজ গিয়ে, আই থিঙ্ক কিছু একটা প্ল্যানিং করছে ও আর পাখি মিলে। সঙ্গে সঙ্গে আমান, আহাদ, ইভান দাঁড়িয়ে পড়ে। বড় বড় পা ফেলে ছোটে সিয়ামের খোঁজে। আবরারও ল্যাপটপের শাটার বন্ধ করে ওদের পেছন পেছন যায়। ইশারা এক কোনায় দাঁড়িয়েছিল, তার মনটা বোধহয় একটু খারাপ। সিয়াম ওর কাছে গিয়ে বলে, এ বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে অসুস্থ? তোমার তো রেস্ট প্রয়োজন, যখন তখন মাথা ঘুরে পড়ে যাবা। এসো এসো, তোমার জন্য আমি একটা রুম ক্লিয়ার করে রেখেছি, চলো রেস্ট নেবে। বলেই ইশারার হাতখানা ধরে টানতে টানতে তাকে নিয়ে যেতে থাকে। সত্যি সত্যি একটা কক্ষের মধ্যে ঢুকে দরজাটা ভিড়িয়ে দেয়। ইশারাকে বিছানায় বসিয়ে বলে, শুয়ে পড়ো, একটু পরে তোমার বিয়ে হবে। আদ্রিতাও বাহিরে থেকে দরজাখানা বন্ধ করে দেয়। দরজা কেন বন্ধ করলেন? ইশারা ভ্রুকুচকে শুধায়। সিয়াম যেন থমথমে খেয়ে গেল। এদিক সেদিক দৃষ্টি ফিরিয়ে মিনমিন করে জবাব দেয়, আদ্রিতা মা আমাদের বিডিভিডি ম্যারেজ করাতে চাইছে, তার জন্যই বন্ধ করেছি। এক লাফে উঠে বসে ইশারা। বিডিভিডি ম্যারেজ আবার কি? বি ফর বন্ধ, ডি ফর দরজায়, ভি ফর ভয়, ডি ফর দেখিয়ে ম্যারেজ যাকে বলে। তুমি না চাইলে বিয়ে বাদ। আমি এখনই আদ্রিতাকে বলে দিব এই বিয়ে হবে না। বলেই উঠে যেতে নেয় সিয়াম। ইশারা ওর হাতখানা ধরে ফেলে এবং এক টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। এই বিয়ে হবে। চমকালো বোধহয় সিয়াম। বড় বড় চোখ করে বলে, সত্যি? হ্যাঁ। আমাকে ভয় দেখান? তেলাপোকা ধরে আনবো? শালা, বিড়বিড় করে বলে ইশারা। তারপর সিয়ামের হাতখানা নিজের পেটের ওপর রাখে। গলা শুকিয়ে আসলো বোধহয় সিয়ামের। তুতলিয়ে বলে, কি করছো? ইশারা যেন শুনল না। নিজের হাত দুটো সিয়ামের 2 গালে রেখে ওষ্ঠর ভাঁজে নিজের ওষ্ঠ মিলিত করে। পুরুষালী চিত্ত যেন লাফিয়ে ওঠে সিয়ামের, কন্ট্রোললেস হয়ে পড়ে মুহূর্তেই। ইশারাকে 2 হাতে জড়িয়ে পাগলের মতো চুমু খেতে থাকে। তখনই দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে আদ্রিতা, আবরার, আমান, আহান, ইভান সহ আরও কিছু আত্মীয়রা। দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে সকলেই ছিচি করতে থাকে। লজ্জায় পড়ে যায় ইশারা এবং সিয়াম। মুহূর্তেই দুজন দুজনকে ছেড়ে আলাদা হয়েছে। আমান, আহাদ, ইভান সিয়ামের চারিপাশে বসে পড়েছে ইতিমধ্যেই। আমান তো বলেই ওঠে, মেশিন আছে তাহলে তোর, শিরায় শিরায় উত্তেজনা। হো মাই গড! সকলেই কানাঘুষা বাড়তে থাকে মুহূর্তেই। সেটাকে থামাতে আবরার বলে ওঠে, এখনই ওদের বিয়ে দেওয়া হবে। ব্যাস, তারপর কাজে ডেকে সিয়াম এবং ইশারার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কবুল বলার সময় সিয়াম আরেক কাণ্ড ঘটিয়ে ফেলে। হুজুর যখন বলে, বলো বাবা কবুল, সিয়াম রুমাল দিয়ে মুখ ঢেকে বলে ওঠে, আমার শরম করছে, আজকের পর থেকে এক নারীকে বউ বলে ডাকতে হবে? আয় হায়, আমি কেমনে ডাকবো? লজ্জা লজ্জা। আবরার চোখ পাকিয়ে তাকাতেই সিয়ামের সব কাহিনী শেষ। ফটাফট কবুল বলে ফেলে। আবরারের কক্ষে সিয়ামের জন্য বাসর সাজানো হচ্ছে। ইশারাকে আদ্রিতা এবং তিথি সাজিয়ে দিচ্ছে, আর সিয়ামকে চেপে ধরেছে তার 3 বন্ধু। তাদের একটাই কথা, এত উত্তেজনা তুই কোথায় লুকিয়ে রেখেছিলি? এতদিন আমাদের দেখাসনি কেন? বিরক্ত সিয়াম চোখ মুখ কুচকে বলে ওঠে, শালা,
তোরা কি মেয়ে নাকি যে দেখাবো? উত্তেজনা থাকে শিরায় শিরায়, নারী দেখলেই বেরিয়ে আসে তরতরিয়ে। এসব তোরা বুঝবি না। সিঙ্গেলদের উত্তেজনার সংজ্ঞা গুলিয়ে খাওয়ালেও তারা বুঝবে না। ইভান আফসোসের সুরে বলে, আজকে সিঙ্গেল বলে এভাবে কথা শোনালি? হ্যাঁ, একদিন 4-5টা প্রেম করব, সেদিন সালাম করবি। আহাত বলে, হ হ, ইভানের সঙ্গে সহমত আমি। আমান বলে, শালা বিয়ে করে লাফাইস না, তোর আগে বাবা হয়ে দেখাবো। সিয়াম কবিতার সুরে বলে, বাবা হতে চাইলে কি আর বাবা হওয়া যায়? ছোট্ট একটা পাখির বাসা কয়জনই বা খুঁজে পায়। আমি সিয়াম সুদর্শন পুরুষ, গোটা বিশ্বের গ্রাস, তাই তো পেলাম একটা সুন্দর বাস। কয়দিন পর হব বাবা, তোরা হবি চাচা, দেখবি আর জ্বলবি, মাঝরাতে স্বপ্নদোষে মরবি। কবিতাখানা শেষ করেই এক দৌড়ে পালিয়ে যায় সিয়াম। আমান বলে ওঠে, শালা আমাদের অপমান করলো। আহাত বলে, শালার বাসর তো একটু পরে, গিফট করে আসবো, চল আমরা। লাল বেনারসি পরে বাসর ঘরে বসে আছে ইশারা। সিয়ামও পাঞ্জাবি পাজামা পরে চলে এসেছে। ওর পেছন পেছন ঢুকেছে আবরার, ইভান, আহাত এবং আমান। সকলের হাতে কিছু না কিছু রয়েছে, মূলত ওদের বিয়ের গিফট। প্রথমে আদ্রিতা একজোড়া বালা দেয় ইশারাকে। আবরার র্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা দেয়, সেটা খুলতেও বারণ করে। সবাই চলে গেলে দেখতে বলে। ইভান দেয় একটা বড়সড় বেলুন, আমান এক প্যাকেট ঔষধ। সর্বশেষে আহাত শপিং ব্যাগখানা উপুর করে বিছানার উপর। মুহূর্তেই অশ্লীল অনেকগুলো প্যাকেট পড়ে বিছানায়। আদ্রিতা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। ইশারা আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে। সিয়াম খাটের তলায় ঢোকে। আমান খিলখিল করে হেসে বলে ওঠে, আহাত তুই একটা মাল শালা। আবরার একটা রাম ধমক দিয়ে বলে, বের হ তোরা, ইডিয়েট সব কয়টা। ইভান বলে, এই ভাই চল যাই, ছোট পাখিওয়ালাদের বাসর দেখার ইন্টারেস্ট নাই, বলেই বেরিয়ে যায়। আহাত যেতে যেতে গান ধরে, সন্ধ্যাবেলায় বেগুন খাতে করতে যাইও চুরি, বেগুনওয়ালা হইয়া আমি হাতটা নিব ধরি, ধৈরা নিয়া ভৈরা দেব বেগুন তোমার থলিতে। আবরার পুনরায় ধমক দিয়ে বলে, ডিসগাস্টিং গান পাস কোথায় তোরা, ছি। আহাত মুখ বাঁকিয়ে বলে, বউ নাই যে, এইসব গানই একমাত্র জীবন সঙ্গী। ফাইনালি আবরার আদ্রিতা প্রাইভেসি পেয়েছে। আজকে আবরার তাসনিনকে একটু বেশি ধৈর্যশীল দেখালো। লোকটা দিনকে দিন নদীর মতো শান্ত হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা আদ্রিতা চাইতো। স্বপ্ন বুঝি সত্যি হচ্ছে। আদ্রিতা এবার সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা সংসার পাবে। এসব ফাকিং এক্সকিউজ আবরার তাসনিন টলারেট করবে না, তাকে শেষ করে দাও। হঠাৎ করে আবরারের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে আদ্রিতা। পেছনে ফিরে দেখে জনাব দাঁড়িয়ে আছে, কানে ফোন এবং চোয়াল শক্ত, হাতখানা মুষ্টিবদ্ধ করে রেখেছে। কপালের রগগুলো ফুলে উঠেছে, ঠিক আগের সেই হিংস্র আবরার যেন। আদ্রিতা শুকনো ঢোক গেলে বিড়বিড় করে আওড়ায়, শালা এই জীবনেও শুধরবে না। আদ্রিতা একটা জীবন সাইকোটার ধমক খেতে খেতেই কাটাতে হবে তোর। ভাবনাটুকু শেষ হওয়ার আগেই নিজের ঘাড়ে কারো নিঃশ্বাসের শব্দ অনুভব করে। জিভ ধারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। 2 হাতে শক্ত করে চেপে ধরে বিছানার চাদর। আখি পল্লব বন্ধ করে রিড়নি দিয়ে বলে, আবরার, আপনাকে কিছু বলার আছে আমার। পিঠের ওপরে লেপ্টে থাকা চুলগুলো সামনে দিয়ে ঠোঁট ছোঁয়ায় ঘাড়ে এবং হাঙ্কি স্বরে বলে, আই এম সো হাংরি, ডোন্ট ডিস্টার্ব পাখি। ইম্পর্টেন্ট পুরোটা শেষ করার আগেই আদ্রিতাকে সামনের দিকে ঘুরিয়ে দেয় আবরার। আঁচলখানা ফেলে দিয়ে ভ্রু কুঁচকে বলে, ডিস্টার্ব করলে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব, এমনিতেই মেজাজ গরম। ব্যাস, আর কথা বলার সাহস হয় না আদ্রিতার। সে চুপচাপ তাকিয়ে থাকে আবরারের চোখের দিকে। লাল লাল এই দৃষ্টির সঙ্গে তার পরিচয় রয়েছে। প্রথমবার সমুদ্রের পাড়ে দেখেছিল, সেই উন্মাদনা আর অদ্ভুত আবরারকে পুনরায় আজকে দেখতে পাচ্ছে। আল্লাহ, এখন তাকে কি করে বলবে যে সে অসুস্থ, শরীর খারাপ? কাঁচা চিপিয়ে খেয়ে নেবে রে। আবরার আদ্রিতার ওষ্ঠজোড়ায় নিজের ওষ্ঠ পুড়ে নেবে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে সিয়াম। বড্ড উত্তেজিত স্বরে বলে ওঠে, এই আব্বা দরজা খোল, আমি বাসর করব না। পরে বউ প্রেগনেন্ট হয়ে গেলে মানুষ ভাববে আমি 18+ কামকাজ করছি। ছি ছি করবে রে সবাই। বিরক্ত আবরার চোখ মুখ কুঁচকে আসমান পানে তাকায়, মেজাজ তুঙ্গে। এই মুহূর্তে সিয়াম নামক প্রাণীটিকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে। আমান ঠিকই বলে, ইডিয়েটটার আসলেই টুনটুনি নেই। আদ্রিতা যেন সুযোগ পেয়ে গেল, এক লাফে উঠে দরজা খুলে দেয়। অসহায় সিয়ামের পানে তাকিয়ে বলে, ভাইয়া কি হয়েছে?
সিয়াম মাথা নিচু করে কবিতা সুরে বলে, বউ দেখে করছে ভয়, আজকে নাকি আমাদের বাসর, সবাই কয়। আমি সিয়াম ভালো ছেলে, জানে না কেউ, মনের মধ্যে জেগে উঠেছে প্রেম যমুনার ঢেউ। আদ্রিতা কবিতার আগামাথা কিছুই বোঝে না। পেছন থেকে আমান দাঁতে দাঁত চেপে বলে, শালা ক্যামেরা লাগিয়েছি বুঝলি কেমনে? সিয়াম লাজুক হাসে, কল্পনা করে কিছু মুহূর্তের আগের ঘটনা। সকলেই যখন কক্ষ থেকে বেরিয়ে গেল, সিয়াম দরজা আটকে এদিক সেদিক ঘুরতে থাকে। ইশারা বলে, বিয়ে তো করলাম, বাবা মা মেনে না নিলে? সিয়াম জবাব দেয় না। মূলত সে ইশারার কথাই শুনতে পায়নি। খাটের তলা থেকে শুরু করে প্রতিটা ফুল ভালো করে চেক করে। অবশেষে ফ্যানের ওপর ছোটখাটো একখানা ক্যামেরা দেখতে পায়। শয়তান বন্ধুগুলো বাসর রাতেও শান্তি দিবে না, চতুর সিয়াম ঠিকই বুঝতে পেরেছিল। বিরক্ত ইশারা বলে ওঠে, আমার সাথে কথা বলছেন না কেন? সিয়াম শুকনো ঢোক গিলে বলে, আমি বাসর করব না ইশারা। কালকে যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও, তাহলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, ক্ষমা করে দিও বোন। বলেই দরজা খুলে দৌড়ে চলে যায়। ইশারা নিজেই নিজের কপালে 3-4টে থাপ্পড় মারে। বিড়বিড় করে বলে, হাদারামকে বিয়ে করলাম। আবরার নিজের জুতোখানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমান, ইভান এবং আহাদ ক্যামেরাখানা খুলছে। ইশারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানুষ এতটাও দুষ্টু হয় জানা ছিল না তার। সিয়াম একটু পরপরই খিলখিল করে হেসে উঠছে। হালার বেডা হালারা বাসর দেখবে, তোদের বাসর গুলে খাইয়ে দিব, শয়তানের দল। আর কোনো কাহিনী দেখলে সবাইকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিব। পাখি চলো। বলেই আদ্রিতার হাতখানা ধরে আবরার এবং বড় বড় পা ফেলে প্রস্থান করে। সিয়াম ইশারার কাঁধে হাত রেখে বলে, তাড়াতাড়ি বের হ তোরা, বাসর করতে হবে, ফুলগুলো শুকিয়ে যাচ্ছে। যেতে যেতে আমান বলে, শালা তোর পাখি ছোট। সিয়াম জবাব দেয়, তোর তিশাকে একদিন পাঠাইস, পাখি দেখিয়ে দিবনি। রাত 3টের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরিফ। 3 বাচ্চাকে অনাথ করে বাবা নামক বটগাছটা পরপারে পাড়ি জমায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ডাক্তারের হাত ধরে অনুরোধ করে বলেছেন, আমার বাচ্চা দুটোকে কোনো ভালো এতিমখানায় দিয়ে আসেন। নিজের বলতে আমার কিছুই নেই, ওদের জন্য দোয়া ছাড়া আর কিছু রেখে যেতে পারলাম না আমি। ডাক্তার আশা নিঃসন্তান, বিয়ের 13 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো সন্তান হয়নি। হাজব্যান্ডকে বহুবার বলেছিল একটা বাচ্চা দত্তক এনে দিতে, কিন্তু তিনি আনেননি। বলেছে আরও কিছুদিন দেখি। এই অসহায় বাবার মৃত্যুতে ডাক্তার আশা কেন জানি খুশিই হয়, আর মনে মনে ভেবে ফেলে, এই বাচ্চা দুটোকে আমি নিব। কে বলেছে ওদের কেউ নেই? আমি আছি। আরিফের আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ পাওয়া যায় না, কেউ কোনো পরিচয় বলতে পারে না। হাসপাতালের মর্গে অযত্নে ফেলে রাখা হয়। সকাল হলে কিছু ডাক্তার মিলে কাছাকাছি গোরস্থানে কবর দিয়ে দেবে বলে জানায় আশা, এবং সেই রাতেই বাচ্চা দুটো নিয়ে নিজ বাসায় চলে যায়। আদ্রিতা ভয়ে ভয়ে আবরারের পাশে শুয়ে পড়ে। লোকটা যখন শান্ত হয়ে শুয়ে থাকে, তখন তাকে অন্যরকম সুন্দর দেখায়, এক্কেবারে চকলেট বয়। আদ্রিতার ইচ্ছে করে কামড়ে খেয়ে নিতে, কিন্তু খাওয়া তো যাবে না, তাই বুকের উপর হাত দিয়ে মৃদু স্বরে বলে, আবরার, আপনাকে তুমি করে ডাকি? আবরার গম্ভীর স্বরে জবাব দেয়, নো, আপনিই ভালো। কেন? তোমার সমবয়সী আমি নাকি ফ্রেন্ড? আদ্রিতা মুখ বাঁকায়, মনে মনে বলে, শালা খবির, মুখ খুললে গল গল করে তেতো কথা বেরিয়ে আসে। আবরার আদ্রিতার 2 হাত বালিশের সঙ্গে চেপে ধরে চুমু খায় নাকে। একটু দ্রুতই ঘটে যায় ঘটনাখানা। হাঙ্কি স্বরে বলে, ইন্টিমেট হওয়ার সময় ডাকতে পারো, আই ডোন্ট মাইন্ড। আদ্রিতা বড় বড় চোখ করে বলে, আবরার, আমি অসুস্থ। আজকে কিন্তু আবরার বিশ্বাস করল না। সে কপালে ভাঁজ ফেলে ওষ্টের ভাঁজে ওষ্ঠ পুড়ে দেয়। ডান হাতখানা শাড়ির ভেতর ঢুকিয়ে দেয়। প্রশস্ত হাতের চাপ শিউরে ওঠে আদ্রিতা, তলপেট মোচড় দিতে থাকে। ব্যথা যেন বেড়ে গেল, এদিকে দম বন্ধ হয়ে আসছে। লোকটা মেরে ফেলবে নাকি? আবরারের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে আদ্রিতা। বিরক্ত আবরার ওষ্ঠ ছেড়ে ধমকের স্বরে বলে, হোয়াটস ইউর প্রবলেম? রোমান্স করতে আসলে সাপের মতো করতে থাকো কেন? ভালো লাগে না আমার ছোঁয়া? আদ্রিতা ভয় ভয় বলে, আমি আমি সত্যি অসুস্থ, প্লিজ রাগ করিয়েন না। আবরার চেক করে, শিওর হতেই অশ্লীল গালি আওড়ায়। তারপর নরম স্বরে বলে, সহ্য করে নিতে পারবে না? প্লিজ শোনা, একটুখানি। আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায়, জান প্লিজ, আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ। সহ্য করো পাখি।
আদ্রিতা খেদে ফেলে। আবরার কপাল কুঁচকে বলে, কয়দিন? আজকে সকাল থেকে। ধর, বলেই আদ্রিতার ওপর থেকে সরে যায়। বালিশের কোণা থেকে ফোন নিয়ে চলে যেতে নেয়। আদ্রিতা বলে, কোথায় যাচ্ছেন? আবরার জবাব দেয়, 7 দিন পরে কথা বলতে আসিও। সিডিউস করার আগে বললে কি হতো? বলেই ছাদের অন্য কোণায় চলে যায়। আদ্রিতা কপাল কুঁচকায়। আশ্চর্য, সে কখন সিডিউস করলো? খারাপ বেডা, অশ্লীল। মুখ বাঁকিয়ে শুয়ে পড়ে আদ্রিতা। ওনার সাথে কথা না বললে মনে হয় ঘাড় ঘোড় ভাঙা পড়ে যাবে। বলবে না কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি ইশারা। তুমি যতটা জানো তার থেকেও বেশি। তুমি ছাড়া কখনো কোনো নারীকে ভালোবাসিনি। আমি এতিম, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, মাও তাই। কোনোদিন কেউ খোঁজ নেয় না, ওদের আমার প্রয়োজনও নেই। তুমি শুধু সারা জীবন থেকে যেও আমার হয়ে, আমার আর কিছুই লাগবে না। ইশারা হাত বুলিয়ে দেয় সিয়ামের চুলে এবং অপর হাত দ্বারা সিয়ামের হাত এনে নিজের পেটের ওপর রাখে। ইশারা, আমি যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি, তুমি কি রাগ করবে? ইশারা মাথা নাড়িয়ে না বোঝায়। সিয়াম আবার বলে, বুঝো কিন্তু। এবার ইশারা জবাব দেয় না। সিয়াম লাইট অফ করে ইশারার ঠোঁটে চুমু খায়। ভালোবাসার সাগরে ডুবে যায় দুজন। সিয়ামের বাসর করার স্বপ্ন পূরণ হয়। নিজের উন্মাদনায় মত্ত করে ফেলে ইশারাকে। নিজেকেও নতুন করে আবিষ্কার করে। এতটা বেপরোয়া ছিল সিয়াম? ছিল না তো। নিজের এই উত্তেজনা, অস্বাভাবিক কণ্ঠস্বর, আকুল আবেদন, সবটাই যেন নতুন। ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার মধ্যেও এক ধরনের সুখ লুকিয়ে থাকে। গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে নিজের মনের সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটির অর্ধাঙ্গিনী হওয়ার গল্পটা সহজ ছিল না ইশারার জন্য। এই তো গত পরশু রাতে বাবা সাফ সাফ জানিয়ে দিল, তোমায় বিয়ে করতে হবে। দিশেহারা ইশারা বাবাকে হাজারবার বলল, বাবা এখনই বিয়ে করতে চাই না আমি, আর একটু সময় দাও। বাবা তখন ইশারার হাত দুটো মুঠো করে ধরে বলে, তুমি আর আসিফ ছাড়া আমার কেউ নেই। আসিফের অবস্থা দেখেছ? ভালোবেসে দুঃখ পেয়ে কেমন পাগল পাগল হয়ে গিয়েছে। আমি চাই না এমন পরিস্থিতিতে তুমিও পড়ো। সামনে শুক্রবার তোমার মামাতো ভাইয়ের সঙ্গে কাবিন করিয়ে রাখবো। আর কোনো কথা শুনবো না। মনের মধ্যে সিয়ামের জন্য ভালোবাসা রেখে অন্য কারো সঙ্গে কিভাবে সংসার করবে ইশারা? তাই তো সেই দিনই সিদ্ধান্ত নিয়ে ফেলে সিয়ামকে মনের কথা জানাবে। আকুতি করে নিজের ভালোবাসার কথা বলবে, প্রয়োজনে পা জড়িয়ে ধরবে, কেঁদে কেঁদে বলবে, আমার আপনাকে লাগবে সিয়াম। গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে হলেও আপনাকেই চাই আমার। আপনাকে না পেলে মরে যাব, তবুও অন্য কাউকে মানতে পারবো না। আমায় আপনার সঙ্গে রাখবেন সিয়াম? ভালোবাসা গ্রহণ করবেন আমার? কিন্তু সেসব কিছুই করতে হলো না। সিয়াম নিজেই সবটা করলো। সকালে ঘুম ভাঙতে ইশারা দেখতে পায় সিয়াম জামা কাপড়ের ব্যাগ প্যাক করছে। হাসি ফুটে ওঠে ইশারার ঠোঁটের কোণে। আড়মোড়া ভেঙে উঠে বসে বলে, এখনই যাব আমরা? সিয়াম লাজুক হাসে। আসলে ইশারার দিকে তাকাতে লজ্জা করছে তার। কাল রাতে কী সব অশ্লীল কাজকর্ম করে ফেলল। ছি ছি। আপনি লজ্জা পাচ্ছেন সিয়াম? ওমা, পাবো না? জীবনের প্রথম অশ্লীল কাজকর্ম করলাম। লজ্জা না পেলে তুমি ভাবতে পারো আমি আগে এসব করেছি। ইশারা ফিক করে হেসে ওঠে। তখনই দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসে। 3 বলদ চলে এসেছে। আমান চিল্লিয়ে বলছে, আবার কাল ট্রাই করিস হাডুডু খেলার। আজকের মতো দরজা খোল। যদিও সারা জীবন ট্রাই করলেও তোর মেশিন কাজ করবে না। সিয়াম দাঁতে দাঁত চেপে বলে, এসে গেছে শয়তানের দল। ওরে সিয়াম, তুই তাড়াতাড়ি চল, না হলে ওরা মান সম্মান নিয়ে করবে খেলা। কোথায় পেয়েছিলাম এসব অসভ্যদের মেলা? জীবন আমার করেছিল ছাড়খাড়, বউয়ের সাথে রোম্যান্স করেও শান্তি নাই। বলতে বলতে দরজা খুলে যায়। সিটকেনিতে হাত দিয়ে ইশারার দিকে তাকায়। শোনো মেয়ে, আমরা 1 মাসের মধ্যেই বেবি নিয়ে নেব। তারপর ওদের দেখাবো আমার মেশিন কাজ করে। ইশারা নাক মুখ কুচকে ছি বলে। সিয়াম দরজা খুলতেই হুড়মুড় করে 3 জনই ভিতরে ঢুকে পড়ে। আহাদ চলে যায় ইশারার কাছে। সামনে দাঁড়িয়ে লম্বা সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাবি, আমি আহাদ, আপনার দেবর। ভালো আছেন? ভাই পারে? না মানে কথা বলতে আর কি। ইশারা কোনো রকমের শুকনো ঢোক গেলে সালাম ফেরায়। তারপর খাট থেকে নেমে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ থেকে। সিয়াম সাংঘাতিক রেগে যায়। শালার দল, আমার বউকে লজ্জা দিলি কেন? ইভান বলে, ওমা, ভাবির খবর বার্তা জানবো না? ভাই তুই না পারলে বলিস, কুদরাতি শরবত পাওয়া যায় হুলালা শহরে, তোর জন্য কিনে আনবনি। আমান বলে,
আমি তো অলরেডি অর্ডার দিয়েই ফেলেছি। সিয়ামের দুঃখ আমি ছাড়া আর কে বোঝে? হতাশ সিয়াম মাথায় হাত দিয়ে বসে পড়ে। তোরা ভালো হবি না? তিনজন একসাথে বলে ওঠে। ভালো হয়ে গেছি, খারাপ কথা বলা পরশুদিন ছেড়ে দিচ্ছি। চলে যাচ্ছে আদ্রিতা, সারা জীবনের মতো বাংলাদেশকে পরিত্যাগ করছে। না না, ইচ্ছে করে নয়। আসলেই এই দেশটা এত পরিমাণ কষ্ট দিয়েছে তাকে, এত কিছু কেড়ে নিয়েছে যে মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে। মন বলে, আদ্রিতা এখানে আর থাকিস না, এখন যে সুখটুকু পাচ্ছিস সেটাও চলে যাবে। চলে যাচ্ছে বলে আদ্রিতার একটুও কষ্ট হচ্ছে না, ইচ্ছে করছে না কারো সঙ্গে একটু দেখা করতে। শুধু মনে হচ্ছে কখন যাব এই দেশ ছেড়ে, কখন। আজকে আর হেলিকপ্টার নয়, চাঁদকোলা প্রাইভেট কারে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবে ওরা। লাগেজ সহ প্রয়োজনীয় সকল কিছুই গাড়িতে তোলা হয়েছে। ইশারা সহ সকলেই উঠে পড়েছে। এবার শুধু আবরার আদ্রিতা উঠলেই গাড়ি চলতে শুরু করবে। এমন মুহূর্তে আবরার আটকে দেয় আদ্রিতাকে। সিয়ামকে উদ্দেশ্য করে বলে, তোরা এগো, আমরা আসছি। কপাল কুঁচকে আবরারের মুখপানে তাকায় আদ্রিতা, বলে, আমরা পরে যাব কেন? আবরার আদ্রিতার কাঁধে হাত রেখে বলে, বাবা আর দাদুর সঙ্গে দেখা করতে হবে পাখি, আর তোমার মায়ের সঙ্গেও। চলো আমরা তাদের থেকে দোয়া নিয়ে আসি। আবরারের কালো রঙের বাইকখানা বের করা হয় এবং সেই বাইকে চেপে দুজন উপস্থিত হয় কবরস্থানে। তিনজনকে একই কবরস্থানে কবর দেওয়া হয়েছে। আদ্রিতার বুকটা ভারী হয়ে ওঠে। মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায়, তার পায়ের দিকটায় বসে পড়ে। সবুজ ঘাস ঝিঙিয়ে একটুখানি মাটি তুলে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হামু, তুমি বলেছ আমি অনেক সুখী হব, পৃথিবীর সব সুখ আমার হবে। তুমি দেখতে পাচ্ছ মা, আমি কতটা সুখী আছি। আল্লাহ আমাকে সুখ দিয়েছে, কিন্তু দিন শেষে তোমার শূন্যতা পিছু ছাড়ে না। একটা উপায় বলে দাও না আম্মু, কিভাবে পূর্ণ হব আমি? আদ্রিতার কানে বোধহয় তার মা বলে গেল, খুব তাড়াতাড়ি পূর্ণতার সুখটাও পাবে তুমি, সেই দিনটা খুব বেশি দূরে নয়। আবরার বাবা এবং দাদুর কবরে সালাম করে আদ্রিতার হাত ধরে, বড্ড নরম সুরে বলে, আজকেই শেষ, এরপর থেকে তোমার নয়নে এক ফোঁটা অশ্রু জমার সাহস পাবে না, আই প্রমিস। আদ্রিতা হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়। আপনি আমার সাথে থাকলে কান্নারাও ভয় পেয়ে যায়। আপনার তাসনিনের বউয়ের চোখে ভিড় করার জন্য যদি তাদের গর্দান যায়। ঠোঁট বাঁকিয়ে হাসে আবরার। আদ্রিতা সেটা দেখে নেয়। আপনি হাসলেন? আল্লাহ, আমার জামাই কেটেছে। আম্মু, দেখলে তোমার গোমরা মুখ হাতে হাসছে। আবরার হাসি থামিয়ে মুখটা গম্ভীর করে বলে, আমি হাতি? প্রসঙ্গ পাল্টাতে আদ্রিতা বলে, দেরি হয়ে যাচ্ছে, চলুন চলুন। বলতে বলতে আবরারের হাত ধরে টেনে নিয়ে যায়। আবরার বাইকে বসতেই আদ্রিতাও পেছনে বসে। তখনই খাটিয়ায় করে একটা লাশকে কবরস্থানে ঢোকানো হয়। আদ্রিতা এক পলক তাকায় সেই দিকে, বুকের ভেতরটা কেঁপে ওঠে। আবরার বাইক চালিয়ে চলে যায়। আদ্রিতা জানল না ওই লাশটা তার বাবার। বুঝল না বাবা নামক খারাপ লোকটা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। একজন পাপিষ্ঠ পাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর কখনো কেউ কল করবে না, বলবে না, আদ্রিতা মামুনি ভালো আছো, খেয়েছো, টাকা লাগবে তোমার, লেখাপড়া কেমন চলছে, আম্মু মন দিয়ে পড়বে। ঈদ আসলে নতুন জামা কিনে পাঠাবে না, পছন্দের পার্সিয়ান বিড়াল নিয়ে কেউ দেখা করতে আসবে না, বাবা বলে ডাকার মতো কেউ রইল না। পুরোপুরি এতিম হয়ে গেল আদ্রিতা। মেয়েটা জানতে পারল না। জানলে হয়তো বাবা নামক পাপী মানুষটাকে ক্ষমা করে চিৎকার করে কাঁদত। শেষবার বাবার মুখখানা দেখে শৈশবের কথা মনে করত। করুণ আকুতি নিয়ে বলতো, বাবা আমি এতিম হয়ে গেলাম, এক আবরার ছাড়া আমার আর কেউ রইল না। মৃত্যুতেই জীবনের সমাপ্তি। হুমায়ুন ফরিদ স্যার বলেছিলেন, মৃত্যু অনিবার্য, আর অনিবার্যকে গ্রহণ করাই শ্রেয়। এবং মৃত্যুর মতো এত স্নিগ্ধ আর কিছুই নেই। এত আয়োজন, লোভ, লালসা, এটা চাই ওটা চাই, সবকিছু মিথ্যা। দুনিয়াটা 2 দিনের, আর এই 2 দিন একদিন শেষ হয়ে যাবে, এটাই শুধু সত্যি। ছোট্ট সংসার, মানসিক শান্তি, গুটি কয়েক মানুষের ভালোবাসা, ব্যাস জীবন সুন্দর। লোভ, লালসা বা বেশি ভালো থাকার চেষ্টা করলে 2 দিনের দুনিয়া থেকে আফসোস নিয়েই চলে যেতে হবে। গতকাল রাতেই আরিফের মৃত্যুর খবর জেনেছে আবরার। ভোর রাতে আরিফকে শেষবারের মতো দেখতে গিয়েছিল। মানুষটার নিথর দেহখানা দেখে পাঠান আবরারের কলেজা কেঁপে উঠেছিল। অজান্তেই চোখ দুটো ভিজে উঠেছিল। এই একটা মানুষের জন্য আবরার তার পরিবার থেকে এতটা দূরে ছিল,
এই একটা মানুষের জন্য আদ্রিতা এবং সে এতিম হয়েছে, তবুও এই মানুষটার জন্য কষ্ট হচ্ছে আবরারের। আরিফের মৃত্যুর খবরটা ইচ্ছে করেই আদ্রিতাকে জানায়নি, জানাতে চায়ও না। আরিফের বাচ্চা দুটোর দায়িত্ব নার্সকে বুঝিয়ে দিয়েছে আবরার। বিনিময়ে কক্সবাজারে থাকা এবি হোটেলটাও 2 বাচ্চার নামে লিখে দিয়েছে, যাতে তাদের ভবিষ্যৎ পাকাপোক্ত হয়। নিজের দায়িত্ব কখনোই হেরফের করে না আবরার। এয়ারপোর্টের সামনে এসে থামে আবরারের গাড়ি। ইশারাকে শ্যাম বারংবার জিজ্ঞাসা করেছে, তুমি কি তোমার বাবা ভাইয়ের সাথে দেখা করতে চাও? ইশারা অনবরত মাথা নেড়ে বলে, চাই না, একেবারে সুইজারল্যান্ডে পৌঁছে তাদের কল করব। আতিয়া বেগম বলে, তোমার বাবা ভাই চিন্তা করবে তোমার জন্য। তারা এখন জানতে পারলে আমাকে যেতে দেবে না, কিন্তু আমি যেতে চাই। পরবর্তীতে আতিয়া কিছু বলে না। সকলে নিজ নিজ লাগেজ নিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ে। আদ্রিতার লাগেজ আমিনের কাছে। আবরার হঠাৎ বলে ওঠে, তোমরা ভেতরে যাও, আমি আসছি। বলেই পেছনে ঘুরে চলে যেতে নেয়, আবার কি মনে করে থেমে যায়। আদ্রিতার সামনে এসে দাঁড়ায়, তার 2 গালে হাত রেখে বলে, আই এম সরি পাখি, আই এম রিয়েলি ভেরি সরি। ট্রাস্ট মি, আজকের পর থেকে এক ফোঁটা দুঃখ তোমায় স্পর্শ করতে পারবে না। আবরার আছে তো তোমার জন্য, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকবো। আবরার তাসনিনের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ সে আদ্রিতা চৌধুরীর হাত ছাড়বে না, কথা দিলাম। কথা শেষ করে চলে যায় আবরার। আদ্রিতা সহ সকলেই অবাক হয়। আতিয়া বেগম মুচকে হাসে। এটাই তো চেয়েছিল সে, আদ্রিতার নিশ্চিত একটা ভবিষ্যৎ, আর ছেলের চোখে আদ্রিতার জন্য অগাধ ভালোবাসা। আর কিছুই চাওয়ার নেই তার। বর্ষা চৌধুরীর পাশেই আরিফের জন্য কবর খোঁড়া হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলেছিলেন, আমাকে আমার স্ত্রীর পাশে কবর দিও। বেঁচে থাকতে তো তার পাশে থাকতে পারিনি, মৃত্যুর পর না হয় তার পাশেই ঘুমোলাম। তার কথা অনুযায়ী বর্ষার পাশে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমরা সেখানে উপস্থিত হওয়ার পর জানাজার নামাজ শুরু হয়। হাসপাতালের কয়েকজন ডাক্তার এবং মসজিদের নামাজ পড়তে আসা কিছু মানুষ নিয়ে জানাজা নামাজ শেষ করা হয়। কবর দেওয়া শেষে আবরার যখন চলে যাবে, সেই মুহূর্তে আরিফের জন্য দোয়া করে আসমান মানে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করবেন বাবা, কোনোদিনও এতটুকু সম্মান দেইনি আপনাকে। কি করব বলুন, আমি আবরার বড্ড বেপরোয়া। আমার পাখিকে কষ্ট দেওয়া প্রত্যেকটা মানুষকে অনেক ঘৃণা করি, আপনাকেও। অহনা তার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছে আবরারস হাউসে। ভাইয়ের বিয়ের উপলক্ষে বাংলাদেশ যাওয়ার খুব ইচ্ছে ছিল তার, কিন্তু ছোট্ট বাবুটার কথা চিন্তা করে যেতে পারেনি। তবে এখন যখন ভাই বউ নিয়ে চলে এসেছে, তখন সেও চলে এসেছে ভাই এবং ভাইয়ের বউকে বরণ করার জন্য। আবরার হাউসের সামনে হেলিকপ্টার থামতে আবরার আদ্রিতার হাত ধরে বেরিয়ে আসে। অহনার বেবিকে একটু আদর করে আদ্রিতা বলে, আমার অ্যানিকে কোথায় রেখেছেন? তাকে একটু দেখতে ইচ্ছে করছে। আবরার হাতের আঙ্গুল দিয়ে দেখায়, ওই তো বাগানের পাশে ছোট একটা কবর, খুব সুন্দর করে সাজানো, তার গায়ে লেখা, নাম অ্যানি, বাবা আবরার তাসনিন চৌধুরী, মা আদ্রিতা চৌধুরী, জন্ম 15 জুন 2019, মৃত্যু 19 নভেম্বর 2022। আদ্রিতা অ্যানির কবরের পাশে বসে নেম প্লেটের উপর হাত বোলায়, চোখ ভর্তি পানি, ঠোঁটের কোণে হাসি। আবরার ছোট্ট বাচ্চাটা স্মৃতি রেখেছে, তার অ্যানি মরা যায়নি, সে বেঁচে আছে সুইজারল্যান্ডের ছোট্ট বাড়িটার পাশে থাকা বাগানে। সেটা অনুভব করতে পারছে আদ্রিতা। মিউ মিউ আওয়াজ ভেসে আসছে তার কানে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। অহনা ইশারাকে বরণ করে বাড়িতে তোলে। আমান দিশার সাথে দেখা করতে চলে গিয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আজকের প্রপোজ করে দেবে। আহাদ এবং ইভান দুজনেই বাসর ঘর সাজানোর কাজে লেগে পড়বে, তাই তো ফুল কিনতে বেরিয়ে পড়েছে। আতিয়া বেগম নাতি পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে, তাকে আদর করে সারা বাড়ি ঘুরঘুর করছে। আর অহনা কিচেনে চলে গিয়েছে, সকলের জন্য খাবার বানাবে সে আজকে। বাংলাদেশি রান্না খুব বেশি জানা নেই তার, তবে ভেবেছে আজকে ট্রাই করবে। আবরার এসে আদ্রিতার পাশে বসে। আদ্রিতা ছোট মাথাটা নিজের বুকের সঙ্গে চেপে ধরে বলে, ডোন্ট ক্রাই পাখি, আমরা একটা ছোট্ট অ্যানি নিয়ে আসবো ভেরি সুন। আদ্রিতার নাক টেনে বলে, আমার বেবি চাই আবরার, ছোট্ট একটা বাচ্চা চাই, আমার মাকে ফেরত চাই আমি। মানুষ বলে না, মা বাবা ফেরত আসে নিজের সন্তানের রূপে, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিক, যে আমার মায়ের মতো দেখতে হবে, আমার মায়ের মতো আমায় আগলে রাখবে, যাকে আমি মা বলে ডাকবো। আবরার চুমু খায় আদ্রিতার মাথায়, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ডুবিয়া বলে, সব হবে পাখি, আমি আছি তো, তাড়াতাড়ি হতে হবে, আমার আর দেরি সহ্য হয় না। আবরার আদ্রিতার কানের লতিতে ঠোঁট ছোঁয়ায়।
একটু রোমান্টিক মুডে থাকলেই তো উল্টোপাল্টা ডান্স শুরু করে দাও। বেবিটা আসবে কোথা থেকে? তার জন্য প্রসেসিং করতে হবে তো। লজ্জা পেল না আদ্রিতা, বরং চোখ পাকিয়ে তাকায় আবরারের মুখপানে। আবরার মৃদু হেসে ফট করে চুমু খেয়ে নেয় আদ্রিতার শুষ্ক ঠোঁটে। পেছন থেকে সিয়াম বলে ওঠে, আমি কিছু দেখিনি। আব্বা যে আম্মাকে চুমু খাচ্ছিল সেটা আমি দেখিনি। আমান, তুই শুনলি? আমি কিন্তু দেখিনি। আবরার বিরক্ত হয়। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেয় আবরারের থেকে। কোনো রকমে দাঁড়িয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সিয়াম কবিতা সুরে বলে, যেখানে সেখানে খাচ্ছে চুমু, লাজ লজ্জা দিয়ে ডুবিয়ে আমি সিয়াম দেখে ফেললাম, গুলি খেয়ে নিলাম পানিপথ চুবিয়ে। বলিনি কাউকে, বলবও না। সিয়াম একজন ভালো মানুষ, কেউ বুঝলো না। কবিতা শেষ করেই কলখানা কেটে দেয় সিয়াম। আমান বেজায় বিরক্ত। সবেই তিশার সামনে এসেছে সে। হাতে থাকা একগুচ্ছ গোলাপ দিয়ে প্রপোজ করবে ঠিক সেই মুহূর্তেই সিয়ামের কল। তিশা অধিক আগ্রহে অপেক্ষা করছিল আমানের থেকে ভালোবাসি কথা শোনার জন্য। সিয়ামের কলে সেও বিরক্ত হয়। আমান কল রিসিভ করতেই সিয়াম বলে ওঠে, ভাই, কয়টা ভালো ব্র্যান্ডের হেলমেট নিয়ে আসিস তো, আমি বাইক চালাবো। আমান কিছু বলবেই তার আগেই সে আবরারের চুমু খাওয়ার ব্যাপারটা বলতে থাকে। এই মুহূর্তে আবরার নিজের পায়ের জুতো জোড়া খুলে ফেলেছে। সিয়াম ভাবসাব দেখেই বলে ওঠে, ভাই দেখ, আমি কিন্তু এখন বিয়ে করে নিয়েছি, মানে বড় হয়ে গিয়েছি। যখন তখন জুতো দিয়ে পিটাবি না। বউয়ের সামনে আমি একজন সুপার হিরো। আমার সাথে প্রেম করতে হলে তোমার বন্ধুদের ছাড়তে হবে, বিশেষ করে আবরার তাসনিনকে। তিশার মুখে এমন কথা শুনে আশ্চর্য হয় আমান। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর মুখপানে। কি বলছে মেয়েটা? 15 বছরের বন্ধুত্ব, পরিবার, আত্মীয় স্বজন, কাছের মানুষ সবাই যখন অবহেলায় অনাদরে ছুঁড়ে ফেলে দিয়েছিল, দিন শেষে একটাবার কল করে কেমন আছো জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করতো না, সেই মুহূর্তে আমানের পাশে দাঁড়িয়েছিল আবরার। এক প্রকার রাস্তা থেকে তুলে নিয়ে বাড়িতে জায়গা দিয়েছে, ভালোবেসে বন্ধুত্বের মর্যাদা দিয়েছে, নিজের বিজনেসের পার্টনারশিপ করেছে। সেই মানুষটাকে ছেড়ে দিবে, তাও একটা মেয়ের জন্য? হাসি পায় আমানের। নিজের হাসিটাকে কন্ট্রোল করতে না পেরে উচ্চস্বরে হেসে দেয়। হাতে থাকা ফুলগুলো অন্যদিকে। তিশা কপালের ভাঁজ ফেলে আমানের হাসি দেখতে থাকে। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে ওঠে, বোকার মতো হাসছো কেন? হাসি থামিয়ে মুখটাকে গম্ভীর করে আমান বলে ওঠে, আমাকে যদি আজরায়েল এসে বলে আবরারকে ছেড়ে দাও, না হলে আমি তোমার জান কবজ করে নিব, আমি স্বেচ্ছায় মৃত্যুকে গ্রহণ করব, তবুও আবরারকে ছাড়ব না। তিশা শক্ত গলায় বলে, আবরার আবরার করে নিজের জীবনটাকে তো শেষ করে দিচ্ছ। কি পাচ্ছ তুমি? আবরার তাসনিন গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করছে, তার বিজনেস বলে বলে বড় হচ্ছে। এখানে কি তোমার অবদান নেই? আবরার কি একাই নিজের বিজনেসটা দাঁড় করিয়েছিল? করেনি তো। তুমি, ইভান, সিয়াম, আহাদ, সবার ক্রেডিট রয়েছে, কিন্তু তোমাদের নাম কোথায়? কজন মানুষ চিনে তোমাদের? আবরার তাসনিন টিস্যুর মতো ইউজ করছে তোমাদের। আমান হাসে। আসমান পানে তাকিয়ে বলে ওঠে, পরিবারের কাছে বড় হয়েছ, বাবা মায়ের ভালোবাসা পেয়েছ, তাই কখনো বুঝতে পারো না একাকিত্বের কষ্ট। দিন শেষে যদি কেউ তোমাকে জিজ্ঞাসা না করে কেমন আছো, তাহলে বুঝতে জীবনটা ঠিক কত কঠিন। আমার এই ছোট্ট জীবনে কিছুই পাইনি জানো, শুধু একটা জিনিসই পেয়েছি, সেটা আমার সব অপূর্ণ চাওয়াকে পূর্ণ করে দিয়েছে। সেটা হলো আবরার। এই যে তুমি বললে না আবরার আমাদের টিস্যুর মতো ইউজ করছে, এটা ভুল। আবরার আমাদের বটগাছ, তার ছায়া ভীষণ সুন্দর জীবন কাটাচ্ছি আমরা। এইসব টাকা পয়সা, নাম যশ, খ্যাতি দিয়ে কি করব? আমাদের শুধু আবরার হলেই চলবে। প্রচণ্ড রেগে যায় তিশা, 2 হাতে টেবিলে আঘাত করে দাঁড়িয়ে পড়ে, চিৎকার করে বলে, তোমার এই মুখটা আমাকে আর কখনো দেখাবে না। আমানও সেম স্বরে বলে, তুমিও কখনো তোমার এই মুখটা নিয়ে আমার সামনে আসবে না, না হলে একটা থাপ্পড় মেরে চেহারা নকশা পাল্টে দেব। খারাপ মেয়ে, আসছে আমার বন্ধুর নামে বদনাম করতে। এখানে যদি সিয়াম থাকতো না, দুজনে মিলে তোর জিভ কেটে জুরিক নদীতে ভাসিয়ে দিতাম। বলে আমান উল্টো পথে হাঁটা শুরু করে। তিশা হাত মুষ্টিবদ্ধ করে আমানের চলে যাওয়া দেখে। এমনটা তো হওয়ার কথা ছিল না, সে তো অন্য কিছু প্ল্যানিং করেছিল। মাথা মোটা আমান সবটা নষ্ট করে দিল। মনিটরের সামনে গভীর মনোযোগে কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে আবরার। নতুন একটা জামার ডিজাইন করছে। বড় বড় চুলগুলো এলোমেলো, চোখে চিকন ফ্রেমের চশমা, দাঁত দিয়ে নিচের ঠোঁটটা চেপে ধরে রেখেছে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাকে। আদ্রিতা দরজার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আবরারের মুখপানে। তার কোলে ছোট্ট আহিল। অহনা আহিলকে তার কোলে দিয়ে রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে।
এমনিতে তো আদ্রিতার বাচ্চা ভীষণ পছন্দের, আর আহিল গোলু গোলু ছোট্ট পুতুল, ধবধবে ফর্সা, মাথার চুলগুলো সোনালি রং, কি যে কিউট দেখায় তাকে। গালগুলো এক্কেবারে রসগোল্লার মতো। আদ্রিতা তো চুমু খেতে খেতে গালটাকে লাল করে ফেলেছে। পাখি, কাম হেয়ার। আবরারের গম্ভীর স্বরের ডাকে আদ্রিতা চমকায়। কি করে বুঝলো লোকটা? আহিল তো একটু শব্দ করেনি। আদ্রিতার প্রশ্নের উত্তর দিয়ে আবরার বলে ওঠে, তোমার উপস্থিতি আমি বুঝতে পারি। তোমার শরীরে একটা অদ্ভুত স্মেল আছে, যেটা আমাকে পাগল করে তোলে। আদ্রিতা মুখ বাঁকিয়ে এগিয়ে আসে। আবরারের সামনে দাঁড়াতেই আহিল ফোকলা দাঁতে খিলখিল করে হেসে ওঠে, হাত বাড়িয়ে দেয় কোলে যাওয়ার জন্য। আবরার ভ্রু কুচকায়। সে কখনোই আহিলকে কোলে নেয়নি, তাও বাচ্চাটা তাকে চিনল কি করে? দেখেছেন তো, আপনার কোলে যেতে চাইছে, একটু কোলে নিলে কি হয়? আবরার মনিটরে চলতে থাকা ভিডিওটি পজ করে, তারপর আহিলকে কোলে তুলে নেয়। অদ্ভুতভাবে তার বুকের ভেতরটা শীতলতায় ছেয়ে যায়। ইচ্ছে করে টুস করে চুমু খেয়ে নিতে বাচ্চাটার নরম গালে। নিজের ইচ্ছেকে দমিয়ে রাখে না আবরার, ঠোঁট দাবিয়ে দিয়ে চুমু খায়। বাচ্চাটা যেন আরো মজা পেল। সেও দুই হাতে চেপে ধরে আবরারের দুই গাল, যেন সেও চুমু খেতে চাইছে। আহিলের কাণ্ড দেখে আদ্রিতা খিলখিল করে হেসে ওঠে। গোলুমলু বাচ্চাটাকে আবরারের এক পায়ের উপর দিয়ে সেও কোলের মধ্যে জায়গা করে নেয়। আবরারের গলা জড়িয়ে ধরে নিজের গালটাও এগিয়ে দেয় আদ্রিতা। আবদারের স্বরে বলে, আমার চুমু কোথায়? আবরার তার অবাধ্য হাতখানা ঢুকিয়ে দেয় আদ্রিতার শাড়ি ভেদ করে। স্পর্শকাতর জায়গায় হাত রেখে শব্দ করে চুমু খায় কপালে। আদ্রিতা শুকনো ঢোক গিলে অদ্ভুত এক শিহরণ শরীর জ্বালিয়ে উঠেছে। রিনরি নিয়ে বলে, কি করছেন? বাবু আছে না এখানে? আবরার আদ্রিতার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, সে বুঝবে না, শুধু তুমি একটু নড়াচড়া কম করো, তাহলেই হবে। মনে মনে কঠিন কিছু গালি আওড়ায় আদ্রিতা। এই অসভ্য লোকটা কোনোদিনও মানুষ হবে না। হঠাৎ করে আবরারের কক্ষের ডান পাশের দেওয়ালে সুন্দর একখানা গিটার ঝোলানো দেখতে পায়। মুহূর্তে আদ্রিতা পুনরায় আবদার জুড়ে দেয়, আবরার, আমাকে একটা গান শোনাবেন? বড্ড শুনতে ইচ্ছে করছে, প্লিজ। আবরার নিজের হাতখানা সরিয়ে নেয়। হাঁপ ছেড়ে বাঁচে আদ্রিতা। আহিলকে বিছানার মাঝখানে বসিয়ে দেয়। আদ্রিতাও গিয়ে আহিলের পাশে বসে। আবরার দেওয়াল থেকে গিটার নিয়ে এসে ওদের পাশে বসে। টুংটাং আওয়াজ তুলে চোখ বন্ধ করে মিষ্টি স্বরে গেয়ে ওঠে, আমিও হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের, তুই হলে রোদ আমি রংধনু হই, সে ছিল শহর আমাদের, ভুলে যেতাম কোলাহল, বুঝে নিতাম সবই বল, ছিল রোজের চলাচল আমাদের, আমি হব রাত আর তুই হবি চাঁদ, জোছনায় ঘর আমাদের। কি সুন্দর মুহূর্ত। আহিল শুয়ে পড়েছে, মুখের মধ্যে দুই হাত পুরে মায়া মায়া নয়নে আবরারের মুখপানে তাকিয়ে গান শুনছে মনোযোগ দিয়ে। আদ্রিতা আবরারের বাহুতে মাথা ঠেকিয়ে আঁখি পল্লব বন্ধ করে গান শুনছে। আতিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে এমন মুহূর্তে সাক্ষী হচ্ছেন। চোখ দুটো ভিজে ওঠে ওনার। এমনই তো চেয়েছিলেন তিনি, তার রাজপুত্রের সুন্দর একটা জীবন। হঠাৎ আবরারের গান থামে, পেছন ঘুরে বলে, আম্মু, দাঁড়িয়ে আছো কেন? এসো না, আমার গান শুনবে। আতিয়া বেগম মৃদু হেসে চোখের পানি মুছে নেয়। তারপর এগিয়ে গিয়ে ছেলের পাশে বসে। আবরার আবারও গাইতে শুরু করে। সেই দিন আবরার টনের বাড়ি পুড়িয়ে দিলেও বেঁচে গিয়েছিল সকলে। ছাদের পাশে সিঁড়ি দিয়ে নেমে পড়েছিল, সাম্রাজ্য হারালেও জীবন নিয়ে বেঁচে আছে। সুইজারল্যান্ডে জুরিক নদীর পাড়ে ছোট্ট একটা বাড়িতে থাকে তারা। টনি এখন মোটামুটি সুস্থ, তবে আগের মতো আর শক্তি বা তেজ কিছুই নেই। তিশা নিজেদের বিজনেস দেখাশোনা করে, আর তিশা প্রতিশোধের নেশায় পাগল হয়ে উঠেছে। তাই তো আবরার তাসনিরের অফিসে জব নিয়েছিল। ভেবেছিল আবরারের 4 বন্ধুর মধ্যে একজনকে পটিয়ে তাকে দিয়ে প্রতিশোধ নেবে, তাদের বন্ধুত্বটা নষ্ট করবে, একা করে দেবে আবরারকে। সবকিছু ঠিকঠাকই ছিল, আমানও তিশার ফাঁদে পা দিয়েছিল, কিন্তু লাস্ট মুহূর্তে সবটা নষ্ট করে দিল। কি আছে ওই পাষাণ আবরারের মধ্যে? কেন তাকে সবাই ছেড়ে যায় না? এই যে আদ্রিতা নামের মেয়েটি, তার সাথে তো আবরার কম অন্যায় করেনি। টর্চার থেকে শুরু করে ইনসাল্ট সব করেছে, তবুও বেহায়া মেয়েটা আবরারের পেছনেই পড়ে আছে। তিশার ইচ্ছে করে আদ্রিতার 2 গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে। কেন তার এত রাগ, তার কারণ তার জানা নেই। রাগে গজগজ করতে করতে বাসায় ঢোকে তিশা। ড্রয়িং রুমে ইমা বেগম বসে আছেন। বড্ড বিরক্ত তিনি। টনির সঙ্গে সুইজারল্যান্ডে আসা তার ভুল ছিল। স্বামী সন্তান নিয়ে ভালোই তো সুখে ছিলেন। মনের মতো একটা মানুষ পেয়েছিল, তাকে উঠতে বললে উঠতো, বসতে বললে বসতো।
সেই মানুষটাকে ছেড়ে সে জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছে সে। এখানে তাকে 2 টাকারও দাম দেয় না কেউ। টনি তো কথাই বলে না, কাচের লোকের মতো পড়ে আছে। ইমা নিজের ভাবনার মাঝে খেয়াল করে তৃষা প্রচণ্ড রেগে ভেতরে ঢুকছে। রাগের তোপে ফর্সা মুখখানা লাল রং ধারণ করেছে। ইমা ভেঙচি কাটে, ভিড় করে বলে, ভিঙি মেয়ে, জামা কাপড়ের ঠিক ঠিকানা নেই, ভাবখানা নেয় কি, দেখলেই মনে হয় চাপকে সোজা করে দেই। কিন্তু মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তৃষার দিকে এগিয়ে যায়। ভয় বলে, কি হয়েছে তোমার, এত রেগে আছো কেন? তৃষা ভ্রুকুচকে ইমা বেগমের দিকে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। তারপর চোখ মুখ স্বাভাবিক করে বলে, এই যে আপনি পরিবার ছাড়া হলেন, আপনার সন্তানদের থেকে দূরে চলে আসলেন, এসব কার জন্য? আবরার তাসনিনের জন্য তো? আপনার ইচ্ছে করে না প্রতিশোধ নিতে? ইমা মৃদু হেসে জবাব দেয়, সব আমার জন্য। আমি না চাইলে এসব কিছুই হতো না। সব ভুল আমার। অতি লোভে তাতে নষ্ট, বাংলা একটা প্রবাদ আছে। আমার হয়েছে সেই অবস্থা। ইমা বেগমের কথা শুনে তৃষার রাগ তরতর করে বেড়ে যায়। ধাক্কা দিয়ে ফেলে দেয় ইমা বেগমকে। চিৎকার করে বলে, এই খারাপ মহিলা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তোকে এক মুহূর্ত এখানে দেখলে খুন করে ফেলবো আমি। ফ্লোরে মুখ থুবড়ে পড়ে যায় ইমা। 2 হাতের কনুইতে প্রচণ্ড ব্যথা পায়। মৃদুস্বরে আর্তনাদ করে ওঠে। কোনো মতে উঠে দাঁড়িয়ে দৌড়ে নিজ কক্ষে ঢুকে পড়ে। দরজা আটকে হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের বাচ্চা দুটোর মুখটা বড্ড মনে পড়ছে। কোথায় আছে ওরা? কি করছে? মায়ের কথা কি ভুলে গেছে? মায়ের জন্য কাঁদে ওরা? সাধারণত ভাত মাছ সব বাঙালি খাবারগুলোই ইগনোর করে আবরার। শেষবার কবে ভাত খেয়েছিল মনে নেই। আজকে খাবার টেবিল ভর্তি বাঙালি খাবার সাজানো। সাদা চালের ভাত, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে ইলিশ, ইলিশ মাছের পাতুরি, বোয়াল মাছের ভুনা, ডিমওয়ালা ট্যাংরা মাছ, আলু বেগুন দিয়ে ঝোল, মুরগির মাংস, গরুর মাংস, কালো জিরে ভর্তা, লালমরিচ ভর্তা, চাপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর টাকি মাছ ভর্তা। সিয়াম, আমান, ইভান, আহাদ ইতিমধ্যে নিজেদের চেয়ার দখল করে বসে পড়েছে। সিয়াম তো কবিতার সুরে বলেই ফেলে, বহুদিন হলো খাই না ভালো খাবার, অহনা আপু তুমি এসো আবার। আমাদের বাড়িতে করে দিও রান্না, ভালোবেসে ডাকবো তোমায় ভজহরি মান্না। অহনা মৃদু হেঁটে সিয়ামের প্লেটে ভাত বেড়ে দেয়। ইশারা এক কোণায় দাঁড়িয়ে আছে। সে অহনার সাথে রান্নায় সাহায্য করেছে। মূলত যত ভর্তা আইটেম আছে সবই ইশারার বানানো। সকলেই খাওয়া শুরু করে দিয়েছে। হাজারখানা প্রশংসা বলি আওড়াচ্ছে। আবরার চুপচাপ শুধু খেতে বসেছে। আসলে সে বুঝতে পারছে না কি খাবে। আদ্রিতা আহিরকে কোলে নিয়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে। বাচ্চাটি ঘুমোবে, তাকে ঘুম পড়ানোর চেষ্টা মাত্র। হঠাৎ করে আদ্রিতা খেয়াল করে আবরার খাচ্ছে না। সে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার লাট সাহেব, খাচ্ছেন না কেন? বাঙালি খাবার মুখে রুচে না বুঝি? খানিকটা মজার স্বরে বলে আদ্রিতা। আবরার চোখ পাকিয়ে তাকায়। তাতে থোড়াই কেয়ার করলো আদ্রিতা। আমান বলে, ভালো খাবার ভালো মানুষের মুখে রুচে না মা, তাকে বরং একটু আলু শুদ্ধ করে দিও, সাথে একটু ভাজা চিকেন। বিশ্বাস করো মা, ওইসব ঘাস পাতা খেতে খেতে নাড়ি ভুঁড়িতে জং ধরে গিয়েছিল। বহু বছর পরে এমন ভালো ভালো খাবার পেয়ে মনটা খুশি হয়ে গেল। অহনা বলে, ভাইয়া ম্যাশ পটেটো বানিয়ে দেব? আবরার নিজের প্লেটে অল্প ভাত নিতে নিতে বলে, নো নিড, আই উইল ম্যানেজ। শ্যাম বলে ওঠে, ভাই এটা বিজনেস ডিল নয় যে তুই ম্যানেজ করবি, এটা হচ্ছে খাবার, মুখে পুরে টপাটপ খেতে হবে। আবরার শ্যামের কথায় মনোযোগ দেয় না। এক টুকরো ইলিশ মাছ নিয়ে সেটা খাবার চেষ্টা করে, কিন্তু কাঁটা বেছে উঠতে পারে না। একটা মাছের এত কাঁটা কেমনে থাকে, এটাই তো বুঝতে পারে না আবরার। বিরক্ত হয় সে। চোখ মুখ কুচকে বলে ওঠে, আম্মু কাঁটা বেছে দাও। আতিয়া বেগম কিচেনেই ছিলেন। আবরারের ডাক শুনে আঁচলে হাত মুছতে মুছতে দৌড়ে চলে আসেন। খুবই যত্ন করে কাঁটা বেছে দেন। আদ্রিতা বলে ওঠে, মামাস বয়, একটু লঙ্কা বাটা খেয়ে দেখুন, ভীষণ মজা। অহনা বলে, না না, এইটা ভাইয়া খেতে পারবে না, ঝালে অ্যালার্জি আছে ওর। আহাত বলে, হ্যাঁ হ্যাঁ এটা ছেড়ে দিক, মা তুমি বরং অন্য কিছু খেতে পেলো। আদ্রিতা বলে, কি আর বলবো, যা খেতে পারে না তাকে কি আর খাওয়ানো যায়? ঠিক আছে মা, তুমি বরং আরেক টুকরো মাছের কাঁটা ছাড়িয়ে দাও। আবরার আদ্রিতার মুখ পানে তাকিয়ে একটুখানি লঙ্কা বাটা প্লেটে তুলে নেয়। তারপর ভাতের সঙ্গে মেখে মুখে পড়ে। প্রচণ্ড ঝালে চোখ দুটো লাল হয়ে ওঠে, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। আদ্রিতা শুকনো ঢোক গেলে আতিয়া বেগম দৌড়ে কিচেনে চলে যায় মিষ্টি আনতে।
আবরার দুবার মুখে পুড়েই প্লেটে হাত ধুয়ে ফেলে, তারপর বড় বড় পা ফেলে নিজ কক্ষে চলে যায়। অহনা আদ্রিতার কোল থেকে আহিরকে নিয়ে নেয়, তারপর বলে, জলদি মিষ্টি নিয়ে রুমে যাও। সিয়াম মুখ ফসকে বলে ওঠে, মিষ্টি নিতে হবে না, শুধু মা গেলেই। বাকিটা শেষ করার আগে ইশারা সিয়ামের মুখ চেপে ধরে। আমান বিরক্ত স্বরে বলে ওঠে, খারাপ সিয়াম, মেশিন বুঝি চলাচল শুরু করে দিয়েছে, নড়ে চড়ে? আহাদ বলে, আরে না, নড়লে চলে ইশারা কি আর এখানে থাকতো? কুদরাতি তেল লাগবে সিয়ামের। ইশারা বড় বড় পা ফেলে চলে যায়। সিয়াম বলে ওঠে, তোরা একদিন তোদের বউকে আমায় দিস, নড়ে চড়ে নাকি আর তেল লাগবে কিনা দেখিয়ে দিবনি। আতিয়া বেগম মিষ্টি নিয়ে চলে আসে। আদ্রিতা তার হাত থেকে মিষ্টির প্লেট নিয়ে দৌড়ে আবরারের কক্ষের পানে যায়। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একজোড়া শক্তপোক্ত হাত জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। দরজা আটকে দরজার সঙ্গেই চেপে ধরে তাকে। হাত থেকে মিষ্টির প্লেটটা পড়ে যায়। আবরার দুই হাতে তুলে ফেলে আদ্রিতাকে, নিজের মুখোমুখি করে ওষ্ঠজোড়া দখল করে নিজের ওষ্ঠের ভাঁজে। ছটফটিয়ে ওঠে আদ্রিতা, চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। ওষ্ঠজোড়ায় অসহ্য ব্যথা করছে, কেটে গিয়েছে বোধ হয়। নিঃশ্বাস নিতেও বড্ড কষ্ট হচ্ছে। লোকটা কি পণ করেছে তাকে মেরে ফেলবে? নিজের হাত দুটোতেও শক্তি কমে গিয়েছে। কোনো মতেই আবরারের থেকে নিজেকে ছাড়াতে সক্ষম হচ্ছে না। পিটপিট করে চোখ খুলতেই নজরে পড়ে আবরার তাসনিনের লাল লাল বিলাই আঁখি পল্লব। মুখটা ধক করে ওঠে তার। এমনিতেই লোকটার নর্মাল দৃষ্টির মধ্যে কিছু একটা রয়েছে যা প্রতিনিয়ত চুম্বকের মতো টানে আদ্রিতাকে। বড়ই লাল লাল দৃষ্টির মধ্যে তো প্রচণ্ড বাজে ড্রাগস রয়েছে। আদ্রিতার মনে পড়ে সেই পুরনো বেপরোয়া আবরার তাসনিনকে। ও তো কিছুদিনের জন্য ভেবেই নিয়েছিল আবরার বোধহয় পরিবর্তন হয়ে গেছে। বেপরোয়া ভাবটা আর নেই, শান্ত নদীর মতো ঠান্ডা হয়ে গিয়েছে। বলা বাহুল্য, এই বেপরোয়া আবরারকে বড্ড মিস করছিল আদ্রিতা। তবে এই মুহূর্তে মনে হচ্ছে শান্ত আবরারই ভালো ছিল। বেপরোয়া আবরার বড্ড পাষাণ, ভীষণ নির্লজ্জ আর বাজে। বাইরে থেকে সিয়ামের কণ্ঠস্বর ভেসে আসে। সে দরজায় টোকা দিতে দিতে বলছে, আব্বা, ঝাল কমেছে তোর? আমি মিষ্টি এনেছি, দরজা খোল। বিরক্ত আবরার ছেড়ে দেয় আদ্রিতার ওষ্ঠ। মেয়েটা যেন হাঁপ ছেড়ে বাঁচল। হাঁ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। আবরার সিয়ামকে উদ্দেশ্য করে বলে, ডোন্ট ডিস্টার্ব সিয়াম, আই এম বিজি নাও। সিয়ামকে বুঝলে কে জানে, তবে কবিতার সুরে বলে, আব্বা আমার বড্ড ব্যস্ত, খেলছে ফিরিতের হাডুডু। ও আমার প্রিয়তমা ইশারা, চলো আমরাও খেলি লুডু। চলে যায় সিয়াম। আবরার ফোঁস করে শ্বাস টেনে আদ্রিতার মুখপানে তাকায়। নিচের ঠোঁটের বাপাশের কিছুটা অংশ কেটে গিয়েছে, সেখান থেকে রক্ত গড়াচ্ছে। হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রক্ত মুছে দেয় আবরার। তারপর আবারও চুমু খাওয়ার উদ্দেশ্যে এগোতে নিলেই আদ্রিতা ভয়ানক স্বরে বলে ওঠে, না প্লিজ। আবরার ব্রুকুচকে আদ্রিতাকে নিচে নামায়। 2 হাতে কোমর জড়িয়ে ধরে বলে, কি না? আদ্রিতা শুকনো ঢোক গিলে রিনরিন নিয়ে বলে, চুমু আর না। কারণ? ব্যথা পায়। সো হোয়াট? আদ্রিতা কপাল কুচকে তাকায় আবরারের মুখপানে। আবরার তাকে কোলে তুলে নিয়ে বলে, লাভ মানে পেইন। বরের আদরে একটু ব্যথা লাগেই, সহ্য করে নিতে হয় পাখি। বলতে বলতে আদ্রিতাকে বিছানায় ফেলে দেয় ঠাস করে। আপনি এমন কেন? আমি এমনই, সব মেনে নেব, কিন্তু রোম্যান্সের সময় ঢং মানব না। মুভি দেখতে দিয়েছিলাম না, দেখেছিলে? শিখেছ ওরা কিভাবে কোঅপারেট করে? আদ্রিতা জবাব দেয় না। আবরার বুঝে যায় বেয়াদবটা মুভি দেখেনি, তাই সে টি টেবিলের উপর থাকা ল্যাপটপখানা বিছানায় আনে। 2 আঙ্গুলে কিবোর্ড চেপে 50 শেড অফ গ্রে মুভিখানা প্লে করে। আদ্রিতা চলে যাবে বলে উঠে বসে। সঙ্গে সঙ্গে আবরার ধমক দিয়ে বলে, 1 পা নড়লে সারা রাত। ব্যাস, শুকনো ঢোক গিলে চুপচাপ বসে থাকে আদ্রিতা। মনে মনে হাজারখানা বকা দিতে থাকে বেয়াদব লোকটাকে। আর্জিনিয়া আবরারের কক্ষে উপস্থিত হয়েছে তার 4 বন্ধু। গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থাকা আবরার বন্ধুদের দেখে ল্যাপটপের শাটার বন্ধ করে। 2 ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে গম্ভীর স্বরে বলে ওঠে, কি চাই? আমান গোমরা মুখে আবরারের পাশ ঘেঁষে বসে। সিয়াম, আহাদ, ইভান আবরারের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। মুখ খুলে সিয়াম কবিতার ভঙ্গিমায় বলে ওঠে, বয়স গেছে 30 ছাড়িয়ে, যৌবন উঠেছে জেগে, মন থাকতে চায় না একলা ঘরে,
একটা বউ লাগবে আমানের। আমান অনবরত মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে, মানে তার বউ লাগবে। সিয়াম ফোঁস করে শ্বাস টেনে বলে, যদিও আমি জানি ওর বউ বেশি দিন টিকবে না। আরে ভাই, মেয়ে মানুষ হচ্ছে পুরুষের দেহ পাগল। তাদের টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখলেও থাকতে চায় না শুধু। কিন্তু আমানের মেশিন তো দুর্বল, চলতে চলতে হঠাৎ থেমে যায়। আমান দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ, ওই দিন তুই আইছিলি আমার কাছে, তারপর মেশিনের পাওয়ার দেখিয়ে দিয়েছিলাম। নাক মুখ কুচকে বলে সিয়াম, ছি চালা, তোর কথা ইঁদুর মরার গন্ধ আসছে, চুপ থাক। আহাত বলে ওঠে, তোরা একটু চুপ থাক, আমানকে বলতে দে। আবরার পুনরায় ল্যাপটপের শাটার অন করে। তার বোঝা হয়ে গেছে বাদরের দল ফালতু কথা বলে সময় নষ্ট করতে এসছে শুধু। আবরারকে কাজে মনোযোগী হতে দেখে সিয়াম আবারও বলে ওঠে, আমান, একটা মেয়ে আছে, দেখতে সুন্দরী, তিরিং বিরিং করে হাঁটে, ডাগর ডাগর চোখ, আবার বিজনেস ওম্যান। বিয়ে করবি? আমান উত্তেজিত হয়ে বলে, কস কি মামা, নাম কি মেয়ের? শারমিন শিলা। মাশাল্লাহ মাশাল্লাহ, নাম তো সুন্দর, দেখতেও সুন্দর, সব দিক থেকেই পারফেক্ট। ভালো গাইতে পারে, ধিতাং ধিতাং নাচতে পারে, কবিতা বলতে পারে, ঠিকঠাক করতে পারে, আবার তার পার্লারও আছে, ভালো সাজতেও পারে, বগল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সবটা ফেসিয়াল করতে পারে ভাই। আহাদ এবং ইভান গালে হাত দিয়ে সিয়ামের কথা শুনছে। আবরারও মনোযোগ দেয়। আমানের ঠোঁটের কোণের হাসি চওড়া হয়ে ফুটে ওঠে, বলে ওঠে, এত ভালো মেয়ে কি আমায় বিয়ে করবে? কোন দেশে থাকে? আলবাত বিয়ে করবে। আমার বন্ধু কি কম সুন্দর নাকি? খালি পাখিটা একটু ছোট, তাছাড়া একেবারে হ্যান্ডসাম। কুদরতি তেল মাখিয়ে পাখিও বড় করে দিবনি। প্রশংসা শুনে আমার একটু লজ্জা পেল, দাঁড়িয়ে হাত বুলিয়ে বলে, যা কি বলিস যে। আহাত বলে ওঠে, বাই এনি চান্স তুই কি ক্রিম আবার কথা বলছিস? হ্যাঁ। আহাত, দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছিস। যা ভাই, তুমি তাড়াতাড়ি বিয়ে করাই দিবনি। আমান বলে, চালাক শয়তান, আর কোনো মেয়ে পেলি না? ওই বুইড়া। বাকিটা শেষ করার আগেই আবরার হেসে ওঠে। এক হাত চোখের উপর রেখে শব্দ করে হাসতে থাকে। চার বন্ধু হা করে আবরারের মুখপানে তাকিয়ে থাকে। কি সুন্দর দেখায় তাকে হাসলে, এক্কেবারে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমানের ভীষণ রাগ হয়েছিল, কিন্তু আবরারের হাসি দেখে সব রাগ গলে পানি হয়ে যায়। সে দুই হাত বাড়িয়ে জাপটে ধরে আবরারকে। সিয়ামও নিজের জায়গা ছেড়ে এসে জড়িয়ে ধরে। আহাদ এবং ইভানও যায়। পাঁচ বন্ধু মিলে কতক্ষণ জড়িয়েছিল জানা নেই। তবে যখন ইশারা চায় ট্রে নিয়ে কক্ষে প্রবেশ করে, তখনই তারা আলাদা হয়, আবারও নিজেদের জায়গায় এসে বসে। ইশারা হেসে এগিয়ে আসে, চা এনেছি খাবার জন্য, আর ভাইয়া আপনার জন্য ব্ল্যাক কফি। ইশারা সবার আগে আবরারের দিকে কফির মগটা এগিয়ে দেয়। আবরার সেটা হাতে নিয়ে বলে, একটা কাজ করতে পারবে ইশারা? অবশ্যই পারবো, আপনি শুধু একবার বলুন। তিশা নামের একটা মেয়েকে আমান পছন্দ করে, ওই মেয়েটার বাড়িতে যেতে হবে তোমায়। আমান সাথে সাথে বলে ওঠে, আমি ওই কালনাগিনীকে বিয়ে করতে চাই না, নতুন মেয়ে খোঁজ আমার জন্য। আবরার কফির মগে চুমুক দিতে দিতে বলে, ওই মেয়েটাকেই তোর বিয়ে করতে হবে। ইশারা তিশাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না তার। যদিও তাকে এখনো তিশাদের পরিবারের কেউ দেখেনি, তিশাও দেখেনি, চিনতে পারবে না। কনফিডেন্সের সাথে ভেতরে ঢুকে যাওয়া উচিত তার, কিন্তু তবুও ভয় করছে। বাই এনি চান্স কোনোভাবে ধরা পড়ে গেলে রক্ষে থাকবে না। কি যে করবে তার সাথে আল্লাহ জানে, জানেও মেরে দিতে পারে। সিয়াম, আমান, আহাদ, ইভান খানিকটা দূরে বিশাল ঝাউ গাছের পেছনে লুকিয়ে আছে। মূলত তারা চারজন ইশারাকে প্রোটেক্ট করতে এসেছে। কোনোভাবে যদি ধরা পড়ে যায়, তাহলে তারা ইশারাকে নিয়ে পালাবে। বন্দুক, চাকু সহ সব ধরনের যন্ত্র এনেছে সাথে। সিয়াম বড়ই চিন্তিত। 10টা না 5টা না, একটা মাত্র বউ তার, তাও আবার সবেমাত্র বাসর হয়েছে। আহারে, অকালে বউ হারালে আর কি বউ পাবে সে? একটা জীবন বউহীনা কেটে যাবে, আর কোনোদিনও চুমুর স্বাদ গ্রহণ করতে পারবে না, মেশিনের পাওয়ার দেখাতে পারবে না। এসব ভাবতে কান্না পায় সিয়ামের। নাক টেনে সে বলে ওঠে, ভাই, আব্বা আমার বউটাকেই পেল। বিশ্বাস কর, টনির টুনটুনির পাওয়ারফুল হয়ে গেলেও মানতে পারবো, কিন্তু আমার বউয়ের কিছু হলে তারাই তারাই আগুন জ্বালিয়ে দিব, তোরা লিখে রাখ। আমান বড়ই সরল গলায় বলে, পয়েন্ট 1, তুই তারার কাছে যাবি কিভাবে? পয়েন্ট 2, দেশলাই পাবি কোথায়? পয়েন্ট নাম্বার 3, এতগুলো তারা জ্বালাতে কতটা কেরোসিন লাগবে? এত কেরোসিনই বা পাবি কোথায়?
বিরক্ত সিয়াম চোখ মুখ কুঁচকে বলে। আহাত বলে ওঠে, পাপির দল, তোদের জন্যই ভাবি ধরা খেয়ে যাবে, মুখ বন্ধ রাখ। সিয়াম বলে, ভাই আমার মুখটা বন্ধ হতে চায় না, কি করা যায় বলতো? ট্রেনের মতো দুঃখগুলো মুখ ফুটে বেরিয়ে আসছে। তখনই ইভান বায়ুত্যাগ করে। বিকট শব্দের সে বায়ুতে গন্ধের পরিমাণটাও ঢের বেশি। মনে হচ্ছে বায়ুর সঙ্গে পটিও বেরিয়ে গেছে। সকলেই নাক মুখ বন্ধ করে ফেলে। আমার নিজের শার্ট খুলে বাতাস নেয় মুখের কাছে, যাতে হাওয়ায় দুর্গন্ধ দূরে চলে যায়। সিয়াম বলে, ভাই তোর প্যান্ট মাখিয়ে গেছে না? কয়দিন যাবৎ পেট পরিষ্কার করিস না বলতো? সরল ইভান ক্যাবলা হেসে বলে, তোদের মুখ বন্ধ করার জন্য হালকা করে বায়ু বের করতে চেয়েছিলাম, কিন্তু শালার বায়ু বেইমানি করে পুরোটাই বেরিয়ে গেছে। আমার কি দোষ বল? আহাত ইভানের পেছনেই ছিল, গোটা গন্ধটা সে অনুভব করেছে এবং শেষ মুহূর্তে চোখ মুখ উল্টে পড়ে যায়। টান টান হয়ে শুয়ে পড়ে ঘাসের উপর। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। জীবনে অনেক কিছুই দেখেছে, অনেক গন্ধ হজম করেছে, কিন্তু ইভানের বায়ুর গন্ধ সে হজম করতে পারেনি। সেন্সলেস হয়ে যায়। আমান সিয়াম দুজন একে অপরের মুখ চাওয়াচাবি করে, তারপর তাকায় ইভানের পানে, যেন এক্ষুনি তাকে চিবিয়ে খাবে। ইভান একবার নিজের প্যান্ট চেক করে, আসলে কি মাখিয়ে ফেললো? এত দুর্গন্ধ কেন? ভাই তোর আমারে বকিস না। আমি যদি জানতাম আমার পাদের গন্ধে আহাত জ্ঞান হারাবে, তাহলে আমি পাদ দিতাম না, যেভাবেই হোক পাদ আটকে নিয়ে বসে থাকতাম। শ্যাম ঠাস করে একটা থাপ্পড় মারে ইভানের মাথায়। শালা গরু মরা খেয়েছিস? মারিস না ভাই, আমি আর জীবনেও পাদ দিব না, ভাবির কসম। তোরা শান্ত হ। আমান বলে, যে গন্ধ খাওয়াইছিস তাতে শান্ত হতে পারছি না। শালা তুই প্রতিদিন 3বার টয়লেট করবি। সিয়াম ওকে রুটিন বানিয়ে দিস তো। কিন্তু আমি তো এমনিতেও 4বার করি। আর কিছু বলার ভাষা খুঁজে পায় না ওরা। আহাত নড়ে চড়ে পিট পিট করে চোখ খোলে। মাথার উপরে নীল আসমান দেখতে পায়। সেই ভয়ঙ্কর দুর্গন্ধের সন্ধানে নাক টানে, কিন্তু না, নেই। পরিবেশ স্বাভাবিক। মনে মনে খুশি হলো যেন। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে ওঠে, ভাই আমি বেঁচে আছি নাকি মরে গেছি? সিয়াম টেনে বসায় আহাতকে, বলে, বেঁচে আছিস। ভাই রে ভাই, গন্ধে মনে হচ্ছিল জানটা বেড়াই যাবে। পাদের গন্ধে জ্ঞান হারালে বিয়ে করবি কেমনে? কেন ভাই? বউয়ের পাদের গন্ধ কি ইভানের পাদের মতো হয় নাকি? হইলে মাপ চাই, জীবনেও বিয়ে করব না। সিয়াম প্রতিবাদের স্বরে কিছু বলতেই চাচ্ছিল, তখনই আমান বলে, ইশারা ভেতরে ঢুকে পড়েছে। তোরা তোদের শোরগোল বন্ধ করে ওর দিকে মনোযোগ দে। দেখ মেয়েটা সব ঠিকঠাক ম্যানেজ করতে পারে কিনা। সবাই আবারও ঝাউ গাছের আড়ালে যায়। সিয়াম দূরবীক্ষণ যন্ত্র তাক করায়। বউটাকে নজরে নজরে রাখতে হবে। তোদের বলে রাখলাম, আমার বউয়ের কিছু হলে টনি টুনটুনি আস্ত থাকবে না। এবার গোড়া থেকে কাটবো। কাটিস শালা, আগে দেখ কি হয়। চিন্তিত আদ্রিতা এদিক ওদিক পায়চারি করছে। ছোট্ট আহিল বিছানায় ফোন নিয়ে খেলছে, আর আবরার ল্যাপটপে কিছু করছে। আদ্রিতার বিরক্ত লাগছে। একটা মানুষ 5টা মানুষকে বিপদের মধ্যে ফেলে এমন রিল্যাক্সে কিভাবে থাকতে পারে? এর মধ্যে কি মন নেই? চিন্তা নামক শব্দটা কি তাকে ছেড়ে পালিয়েছে? নির্দয় পাষাণ হার্টলেস মানুষ একটা। আবরারকে যখন মনে মনে গালি দিচ্ছিল আদ্রিতা, তখনই তার ফোন বেজে ওঠে। আহিলের হাতে ফোন ছিল। আদ্রিতা সেটা হাতে নেয়। স্ক্রিনে বাংলাদেশি একটা নম্বর দেখাচ্ছে। আবরার আর চোখে এক পলক তাকায় তার দিকে। আদ্রিতা ভেঙচি কেটে কল রিসিভ করে। হ্যালো আদ্রিতা। আদ্রিতা সঙ্গে সঙ্গে ফোনখানা বিছানায় ফেলে দেয়। আবরারের মুখের পানে তাকিয়ে বলে, আসিফ আদনান কল করেছে, জানলে আমি জীবনেও রিসিভ করতাম না। আবরার বাঁকা হাসে। আহিলকে ডেঙ্গিয়ে ফোনখানা হাতে নেয়। তারপর কানে ঠেকিয়ে শান্ত স্বরে বলে, বলো আসিফ। আমার বোন আপনার কাছে? হ্যাঁ, সে সিয়ামকে ভালোবাসে, তার সঙ্গে থাকতে চায়। আমাদের একবার জানানো যেত না? নিজের বোনকে কল করে জিজ্ঞেস করো। আমি নাম্বার হোয়াটসঅ্যাপ করছি। আমার বউয়ের ফোনে নেক্সট টাইম কল করবে না, ওকে? আসিফ বোধহয় কিছু বলতে চাইছিল, কিন্তু সেটা শোনার সময় নেই আবরারের। সে কল কাটে এবং তখনই ডাকে অহনাকে। অহনা, তোর বেবি নিয়ে যা, কান্না করছে। আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কখন কাঁদলো? শান্ত বাচ্চাদের মতোই তো খেলা করছে। অহনা চলে আসে। মাকে দেখে সত্যিই কেঁদে ওঠে বাচ্চাটি। আবরার চোখের ইশারায় আদ্রিতাকে দেখায়, বলছে, দেখো কাঁদছে। অহনা ছেলেকে কোলে নিয়ে কলামনা করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। আবরার ল্যাপটপে মনোযোগ দিয়ে বলে,
পাখি, ডোর লক করে আসো, একটা জিনিস দেখাবো। এমনিতে দেখানো যাবে না? আবরার জবাব দেয় না। আদ্রিতা গিয়ে দরজা বন্ধ করে আসে। লাইটও অফ করে দাও। আদ্রিতা ভ্রুকুচকে লাইটও অফ করে আবরারের পাশে এসে বসে, বলে, দেখান, কি দেখাবেন? আবরার আওয়ার ফল্ট মুভির একটা দৃশ্য প্লে করে ল্যাপটপে। আদ্রিতা মুখ খিচে বন্ধ করে ছি বলে ওঠে। আবরার যেন শুনল না। সে আদ্রিতার কোমর জড়িয়ে ধরে বলে, লেটস ট্রাই। আদ্রিতা শুকনো ঢোক গিলে বলে, টেনশন হচ্ছে না আপনার? তোমার হচ্ছে তো? হ্যাঁ, খুব টেনশন হচ্ছে। ইশারা কি ঠিকঠাক করতে পারলো? ওকে, তোমার টেনশন কমিয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, সব ভুলে যাবে। না প্লিজ। ডিস্টার্ব করলে বাংলাদেশে ছুঁড়ে ফেলে আসবো, আর জীবনেও আনবো না। ব্যাস, আর কোনো কথা বলার সাহস হয় না আদ্রিতার। বেপরোয়া আবরার ব্যস্ত ভঙ্গিমায় প্রেয়সীর শাড়ি খুলতে উদ্যত হয়। চুমুতে ভরিয়ে দিতে থাকে গোটা মুখশ্রী।